second question is, does it take advantage of an environmental trend? মানে এটি এনভায়রনমেন্ট বলতে বোঝানো হয়েছে যে বিজনেস এনভায়রনমেন্টে যে ট্রেন্ডসগুলো আছে সেই ট্রেন্ডসগুলো থেকে কি অ্যাডভান্টেজ নিতে পারছে। ফর এক্সাম্পল আমি কারেন্ট একটি বিজনেস ট্রেন্ডের কথা যদি বলি, দ্য ইউজ অফ ইন্টারনেট। মানুষ এখন সবার হাতে হাতে স্মার্টফোন, প্রত্যেকের কাছে স্মার্ট ডিভাইসেস আছে, সবাই ইন্টারনেট ইউজ করে। সো আপনার প্রোডাক্ট ও সার্ভিস কি এই ট্রেন্ডগুলোকে ফলো করতে পারছে বা ট্রেন্ডগুলো থেকে কোনো অ্যাডভান্টেজ নিতে পারছে? ফর এক্সাম্পল আপনার প্রোডাক্ট যদি হয়ে থাকে, আপনি রাইড শেয়ারিং অ্যাপ লঞ্চ করবেন ইউজিং দ্য স্মার্টফোন ডিভাইসেস। সো যেহেতু সবাই এখন ইন্টারনেট ইউজ করছে, সবার কাছে স্মার্টফোন আছে, তো সেটার অ্যাডভান্টেজটা নিয়ে আপনি কি করছেন, রাইড শেয়ারিং অ্যাপ লঞ্চ করছেন। সো এটা যদি এমন হয় যে ট্রেন্ড থেকে অ্যাডভান্টেজ নিতে পারছে, তাহলে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা ডিজায়ারেবল। যদি এটা ট্রেন্ড থেকে অ্যাডভান্টেজ না নিতে পারে, দেন সেটা ডিজায়ারেবল না। সলভ আ বিজনেস প্রবলেম, দ্যাট মিনস আপনার প্রোডাক্ট বা সার্ভিসটাকে কোনো প্রবলেমকে সলভ করছে। লাইক আপনার কাস্টমাররা একটি প্রবলেম ফেস করছে, সে প্রবলেমটা কি আদৌ তারা সলভ করতে পারছে কিনা। তারপর আছে টেক অ্যাডভান্টেজ অফ এ গ্যাপ ইন দ্য মার্কেট প্লেস। গ্যাপ বলতে আমরা বলেছিলাম যে কাস্টমারদের একটি স্পেসিফিক নিড আছে, যে নিডটা এক্সিস্টিং প্রোডাক্ট ও সার্ভিস ফুলফিল করতে পারছে না, তাহলে তো সেটাকে আমরা কি বলবো, অপরচুনিটি অর গ্যাপ। সেই গ্যাপটা কি ফুলফিল করতে পারছে কিনা আপনার প্রোডাক্ট ও সার্ভিস, এটাও আপনাকে জাজ করতে হবে। সো আপনার প্রোডাক্ট ও সার্ভিস যদি এনভায়রনমেন্টাল ট্রেন্ডকে ফলো করতে পারে, একটি প্রবলেমকে সলভ করতে পারে, বা গ্যাপকে প্রপারলি ফুলফিল করতে পারে, বা গ্যাপগুলোকে অ্যাড্রেস করতে পারে, দেন উই ক্যান সে ইউর প্রোডাক্ট or service has desirability. The third criteria is this a good time to introduce the product or service in the market? আমরা অলরেডি পড়েছিলাম না যে একটি আইডিয়ার বা একটি বিজনেস আইডিয়ার একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে টাইমলিনেস। ওয়েদার দ্য প্রোডাক্ট or সার্ভিস ইউ আর গোয়িং টু লঞ্চ, এটা ওই স্পেসিফিক টাইমের সাথে অ্যাপ্রোপ্রিয়েট কিনা। ফর এক্সাম্পল আপনি যদি এই 2025 সালে এসে বাটন ফোনের কোনো ফিচার অ্যাড করে একটা প্রোডাক্ট লঞ্চ করেন, এটা কি চলবে? অবশ্যই চলবে না, বিকজ এখন আর বাটন ফোনকে ইউজ করে না, এখন সবাই স্মার্টফোন ইউজ করে। সো আপনার প্রোডাক্ট ও সার্ভিসটা কি এই সময়ের জন্য যথোপযুক্ত কিনা, এটা কি কনকারেন্ট কিনা, এটা কি সময়ের সাথে অ্যাপ্রোপ্রিয়েট কিনা, এটাকেও আপনাকে জাজ করতে হবে। যদি এটা টাইমলি হয়, টাইমিং যদি ঠিক থাকে তাহলে এটা ডিজায়ারেবল, যদি টাইমিং ঠিক না থাকে তাহলে এটা ডিজায়ারেবল না। And the last one is, are there any fatal flaws in the product or services basic design or concept? আপনার প্রোডাক্ট or সার্ভিস যেটা আপনি লঞ্চ করবেন, সেটার কোনো ফেটাল ফ্লস আছে কিনা, কোনো বড় ধরনের খুঁত আছে কিনা, বড় ধরনের সমস্যা আছে কিনা, সেটা আপনাকে জাজ করতে হবে। যদি কোনো ফেটাল ফ্লস থাকে তাহলে এটা ডিজায়ারেবল না, যদি ফেটাল ফ্লস না থাকে তাহলে আপনার প্রোডাক্ট or সার্ভিসটা ডিজায়ারেবল। স্যার এটা কি মানে কাইন্ড অফ 4P আন্ডারে কি বলা যাবে স্যার? প্রোডাক্ট প্রাইস প্রমোশন ডিস্ট্রিবিউশন যেটা আপনি বলছেন 4P, এটা 4Pর আন্ডারে পড়বে না, বিকজ 4P হয় হচ্ছে প্রোডাক্ট লঞ্চ করার পরে। হ্যাঁ, এটা মার্কেটিং প্ল্যানের যখন আপনি ঠিক করে ফেলবেন আপনি প্রোডাক্টটা লঞ্চ করবেনই, তখন আপনি মার্কেট অ্যানালাইসিসে গিয়ে 4P ডিসাইড করবেন। আর ডিজায়ারেবিলিটি হচ্ছে আপনার একদম আইডিয়া স্টেজে আছে, এটা আপনি এখনো ডিসাইডই করেননি যে আপনি এইটা নিয়ে কাজ করবেন কিনা। দ্যাট টাইম আপনাকে এই প্রোডাক্ট সার্ভিস ডিজায়ারেবিলিটি, যেটা হচ্ছে পড়ছে কিসের আন্ডারে, প্রোডাক্ট সার্ভিস ফিজিবিলিটির আন্ডারে পড়ছে। তখন আপনি স্যার এটা অ্যাকচুয়ালি হচ্ছে প্ল্যানিং স্টেজ, এটা একদমই প্ল্যানিং এরও পূর্বে বলতে পারেন। মানে আপনার মাথাটা আইডিয়া এসছে যে আমি এই বিজনেসটা করতে পারি, এখন এটার প্রপার প্ল্যানিং করার পূর্বে আপনাকে এই ফিজিবিলিটি অ্যানালাইসিসটা করতে হবে যে আপনি আরো আগাবেন কি আগাবেন না। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, নাও দ্য সেকেন্ড ক্রাইটেরিয়া, এটা কিন্তু আমরা আলোচনা করছি একদম প্রথম পিলারটা, প্রোডাক্ট সার্ভিস ফিজিবিলিটি, যার আন্ডারে আমরা দুটো কম্পোনেন্ট দেখেছি, প্রোডাক্ট সার্ভিস ডিজায়ারেবিলিটি এবং প্রোডাক্ট সার্ভিস ডিমান্ড। ডিজায়ারেবিলিটিটা অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি, এখন আমরা দেখব প্রোডাক্ট সার্ভিস ডিমান্ড সম্পর্কে। দেখেন, প্রোডাক্ট সার্ভিস ডিমান্ড আইডেন্টিফাই করার জন্য আপনাকে দুটো স্টেপ আপনি ফলো করতে পারেন। দ্য ফার্স্ট স্টেপ ইজ দ্য অ্যাডমিনিস্টার আ বাইং ইন্টেনশন সার্ভে। আপনি কাস্টমারদের কাছে তাদের মানে আপনার প্রোডাক্ট পারচেস করার ইন্টেনশন আছে কিনা বা ইচ্ছা আছে কিনা সেটা জাজ করার জন্য আপনি এটা সার্ভে করতে পারেন। সেকেন্ড স্টেপ হচ্ছে কন্ডাক্ট লাইব্রেরি, ইন্টারনেট অ্যান্ড গামশু রিসার্চ। দেখেন আমরা দেখে আসি, সার্ভে সম্পর্কে আমরা কম বেশি সবাই হয়তো বা জানি যে
একটি স্পেসিফিক রেসপন্ডেন্টসদের কাছে আমরা যদি কোনো একটা স্ট্রাকচার্ড কোশ্চেনিয়ার দিই, যে এই কোশ্চেনিয়ারটা আপনি পড়ে এটার রেসপন্স দেন, সেটাকে আমরা ইউজুয়ালি কি বলি? সার্ভে বলি। এখন আপনি কোন সার্ভেটা করবেন? আপনি কাস্টমারের আপনার প্রোডাক্ট ও সার্ভিসের সম্পর্কে ইন্টারেস্ট আছে কিনা, তারা কি আদৌ আপনার প্রোডাক্ট সার্ভিসটা পারচেস করতে চায় কিনা, সেটা জাজ করার জন্য আপনি আপনার কাস্টমারদের একটা সেগমেন্টকে আপনি সার্ভে করবেন, যে ওয়েদার দিস প্রোডাক্ট ইজ ডিজায়ারেবল টু দেম, ওয়েদার দিস প্রোডাক্ট ইজ অ্যাট্রাকটিভ টু দেম, or whether they want to purchase this product or not. এটার কিছু উপায় আছে, লাইক এখানে সার্ভে মানকির কথা বলা হচ্ছে, আপনারা হয়তো অনেকেই সার্ভে মানকির সাথে পরিচিত। এটা ইউজুয়ালি কাস্টমার বা যে কোনো সার্ভের ক্ষেত্রে এই ওয়েবসাইটটা ইউজ করা হয়। এর পাশাপাশি গুগল ফর্ম নামে আরেকটি ওয়েবসাইট আছে, যেটা খুবই ওয়াইডলি অ্যাকসেপ্টেড, এবং ইউজুয়ালি আমরা যখন থিসিস করি, আপনারা যখন থিসিস করবেন ইন ফিউচার, তখন দেখবেন আপনারা ওই গুগল ফর্ম ইউজ করবেন। সো আপনারা এই অনলাইন যেই টেকনিক্স অর মেথডসগুলো আছে, লাইক সার্ভে মানকি, দেন গুগল ফর্ম, এগুলো ব্যবহার করে আপনি প্রোডাক্ট ও সার্ভিসের আপনি একটি ইন্টেনশন সার্ভে করতে পারেন, যে আপনার কাস্টমাররা আপনার প্রোডাক্ট আদৌ পারচেস করবে কিনা, তাদের কাছে প্রোডাক্টটা কতটুকু ডিজায়ারেবল আর অ্যাট্রাকটিভ, এটা আপনি জাজ করতে পারেন। দেখেন এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে, যে ডিস্ট্রিবিউটেড টু এ ডিফারেন্ট গ্রুপ অফ পিপল দেন দোজ হু কমপ্লিটেড ইন ইনিশিয়াল কনসেপ্ট স্টেটমেন্ট টেস্ট। আপনি একটি প্রোডাক্ট অর সার্ভিসকে শো করে আপনি বলবেন যে হাউ লাইকলি উড ইউ বি টু বাই দ্য প্রোডাক্ট অর সার্ভিস ডেসক্রাইবড অ্যাবভ। আপনি একটি প্রোডাক্ট সম্পর্কে একটা ব্রিফ আলোচনা দিয়ে বা একটা প্রোডাক্ট তাদেরকে সরাসরি শো করে আপনি তাদেরকে কোশ্চেন করতে পারেন যে আপনি কতটুকু ডিজায়ারেবল, এই প্রোডাক্টটা আপনার কাছে কতটুকু ডিজায়ারেবল, বা আপনি প্রোডাক্টটা আদৌ পারচেস করতে চান কিনা। দেন এখানে 5টি অপশন থাকবে, লাইক ডেফিনেটলি উড বাই, প্রবাবলি উড বাই, মাইট অর মাইট নট বাই, probably would not buy, definitely would not buy। মানে ফ্রম 1 to 5 একটা স্কেলের মাধ্যমে আপনারাই সার্ভেটা করবেন, whether your product is desirable to your customers or not। এর মাধ্যমে স্যার এটা আরেকবার একটু বলা যাবে স্যার? জি বলা যাবে অবশ্যই। আপনার প্রোডাক্ট ও সার্ভিস যেটা আপনি মানে মার্কেটে লঞ্চ করতে চান, টু ফুলফিল কাস্টমার্স নিড, সেই প্রোডাক্ট ও সার্ভিসটা কাস্টমাররা আদৌ পারচেস করতে চায় কিনা, বা ওই প্রোডাক্টটা ওই কাস্টমারদের কাছে আদৌ ডিজায়ারেবল কিনা, তাদের কাছে আকাঙ্ক্ষিত কিনা, বা কতটুকু অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয়, এটা আপনাকে তো আগে জাজ করতে হবে যে প্রোডাক্টটা আদৌ মার্কেটে চলবে কি চলবে না, রাইট? সো এটা করার জন্য আপনাকে এটি সার্ভে করতে হবে। সার্ভে মানে তো বুঝেন, যে ফিল্ডে গিয়ে আপনি কাস্টমারদের কাছে একটি কোশ্চেনিয়ার ডিস্ট্রিবিউট করবেন, একটা কোশ্চেন ডিস্ট্রিবিউট করবেন, যেখানে তারা তাদের রেসপন্সগুলো দিবে। সেই রেসপন্সগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোডাক্টটা 50% কাস্টমারের কাছে ডিজায়ারেবল, আপনার প্রোডাক্টটা 60% কাস্টমারের কাছে ডিজায়ারেবল, বা 100 জন কাস্টমারের মধ্যে 60 জন কাস্টমার আপনার প্রোডাক্টটা পারচেস করতে চায়। সেটাই আপনি মূলত এই কোশ্চেনিয়ার ডিস্ট্রিবিউশনের মাধ্যমে করবেন। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, থ্যাংক ইউ। দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য লাইব্রেরি, ইন্টারনেট অ্যান্ড গামশু রিসার্চ। আপনাকে আপনার প্রোডাক্টের ডিজায়ারেবিলিটি জাজ করার জন্য আপনি লাইব্রেরি সার্চ করতে পারেন। দ্যাট মিনস এটা অনেক আউটডেটেড একটা মেথড। লাইব্রেরিতে গিয়ে আপনি বিভিন্ন বুকস, জার্নালস, সেগুলো অ্যানালাইসিস করে আপনি আইডেন্টিফাই করতে পারেন যে আপনার কাস্টমারদের ক্যারেক্টারিস্টিক্সগুলো কী, আপনার মার্কেটের ক্যারেক্টারিস্টিক্সগুলো কী, এবং আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে সামনে আগাবেন কিনা। ইন্টারনেট সার্চ এটা খুবই সমোপযোগী এখন। ইন্টারনেটের মাধ্যমে আপনি জানতে পারবেন যে ওয়েদার ইউর প্রোডাক্ট ইজ ডিজায়ারেবল অর নট, আপনার প্রোডাক্ট সার্ভিসের ডিমান্ড আদৌ বর্তমানে আছে কি নাই। নাও দ্য নিউ টার্ম ইজ গামশু রিসার্চ। সো গামশু রিসার্চ বলতে বোঝানো হয় বুট অন দ্য গ্রাউন্ড। দ্যাট মিনস আপনি একদম ফিল্ডে গিয়েই যদি আপনার পোটেনশিয়াল অর অ্যাকচুয়াল কাস্টমারদের কাছ থেকে ক্যাজুয়াল কনভারসেশনের মাধ্যমে অর অবজারভেশনের মাধ্যমে আপনি যদি ইনফরমেশন গ্যাদার করেন, দেন সেটাকে বলা হয় গামশু রিসার্চ। আমি যদি আবার রিপিট করি, আপনি সরাসরি ফিল্ডে গিয়ে আপনি কাস্টমারদের সাথে কথা বলে ক্যাজুয়াল কনভারসেশনের মাধ্যমে, বা আপনি অবজার্ভ করে আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন আপনার প্রোডাক্ট ও সার্ভিসের ডিমান্ড আছে কিনা, সেটাকে বলা হচ্ছে গামশু রিসার্চ। আপনারা কি বুঝতে পেরেছেন? কেউ একজন রেসপন্স করেন, যদি না বুঝেন তাও বলেন, বুঝতে পারলেও বলেন। গামশু রিসার্চটা বুঝতে পেরেছেন? জি না স্যার। আচ্ছা,
গামশু রিসার্চ বলতে বোঝানো হয় বুট অন দ্য গ্রাউন্ড রিসার্চ। তার মানে আপনি আপনার অফিস এনভায়রনমেন্ট থেকে বের হয়ে আপনি যদি একদম ফিল্ডে বা কাস্টমাররা যেখান থেকে প্রোডাক্ট পারচেস করে সেখানে গিয়ে কাস্টমারদের সাথে ক্যাজুয়াল কনভারসেশন করেন। ক্যাজুয়াল কনভারসেশন বলতে বোঝানো হয় আমরা জেনারেল কনভারসেশন করি না, বন্ধুর সাথে বা পরিচিত মানুষের সাথে, বা হঠাৎ করে ক্যাজুয়ালি আমরা মানুষের সাথে কথা বলি, সেটাকে বলা হচ্ছে ক্যাজুয়াল কনভারসেশন। সেই কনভারসেশনের মাধ্যমে বা অবজারভেশনের মাধ্যমে আপনি যদি মানুষ কাস্টমারদের পারচেজিং যে বিহেভিয়ারটা আছে, তাদের যে প্রোডাক্ট পারচেস করার যে টেন্ডেন্সি আছে সেগুলো যদি নিজের চোখে অবজার্ভ করেন, তার মাধ্যমে আপনি কিন্তু জানতে পারবেন আপনার প্রোডাক্ট বা আপনার প্রোডাক্টের সিমিলার প্রোডাক্টসগুলো মার্কেটে চলছে কি চলছে না। এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ডিমান্ড আছে কি নেই। বুঝতে পেরেছেন? জি স্যার। জি আচ্ছা, নাও আমরা সেকেন্ড পিলার সম্পর্কে আলোচনা করব। আমরা কিন্তু ফার্স্ট পিলার সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম, হুইচ ইজ এই যে ফার্স্ট পিলার, প্রথমটা প্রোডাক্ট সার্ভিস ফিজিবিলিটি। নাও আমরা সেকেন্ড পিলার সম্পর্কে আলোচনা করব, হুইচ ইজ ইন্ডাস্ট্রি অবলিক মার্কেট ফিজিবিলিটি। আচ্ছা, ইন্ডাস্ট্রি ওর মার্কেট ফিজিবিলিটি অনেকটাই প্রোডাক্ট সার্ভিস ফিজিবিলিটির মতোই। প্রোডাক্ট সার্ভিসে হচ্ছে আপনার প্রোডাক্ট আর সার্ভিসের কতটুকু অ্যাট্রাকটিভ, ডিজায়ারেবল অর কতটুকু অ্যাপিল ক্রিয়েট করে সেটা জাজ করেছিলেন। এখানে ইন্ডাস্ট্রি অবলিক মার্কেট ফিজিবিলিটিতে আপনারা জাজ করবেন আপনি যে ইন্ডাস্ট্রিতে সার্ভ করবেন অর যে টার্গেট মার্কেটকে আপনি সার্ভ করবেন সেটা কতটুকু অ্যাপিল মানে কতটুকু আবেদনময়ী, কতটুকু সেটি অ্যাট্রাকটিভ এবং কতটুকু সেটি ডিজায়ারেবল। এখানে ইন্ডাস্ট্রি বলতে বোঝানো হয় আ গ্রুপ অফ ফার্মস প্রডিউসিং আ সিমিলার প্রোডাক্ট অর সার্ভিস। ফর এক্সাম্পল, আমি যদি টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রির কথা বলি, এর আন্ডারে গ্রুপ অফ ফার্মস হচ্ছে গ্রামীণ ফোন, রবি, টেলিটক, বাংলা লিঙ্ক। দেয়ার আ গ্রুপ অফ ফার্মস যারা সিমিলার টাইপ অফ প্রোডাক্ট ও সার্ভিস দিয়ে থাকে, এদেরকে বলা হয় টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি। আবার যদি স্মার্টফোন ইন্ডাস্ট্রির কথা বলি, স্মার্টফোন ইন্ডাস্ট্রির আন্ডারে পড়ছে কিছু ফার্মস লাইক স্যামসাং, অ্যাপল, ওপো, ভিভো, শাওমি। দিজ আর ইনক্লুডেড ইনটু দ্য স্মার্টফোন ইন্ডাস্ট্রি। আর যদি টার্গেট মার্কেটের কথা বলি, টার্গেট মার্কেট মার্কেট বলতে অ্যাকচুয়ালি কি বুঝেন? মার্কেট হচ্ছে আ গ্রুপ অফ অ্যাকচুয়াল অ্যান্ড পোটেনশিয়াল কাস্টমার্স। কাস্টমারদের মূলত মার্কেট বলা হয়। এখন আপনি সেই কাস্টমারদের কোন সেগমেন্টটাকে বা কোন পোর্শনটাকে টার্গেট করবেন সেটাকেই বলা হচ্ছে টার্গেট মার্কেট। ফার্মস টার্গেট মার্কেট ইজ দ্য লিমিটেড পোর্শন অফ দ্য ইন্ডাস্ট্রি ইট প্লান্স টু গো আফটার। দ্যাট মিনস একটা ইন্ডাস্ট্রির যে কাস্টমার্সরা আছেন সে কাস্টমারদের কোন সেগমেন্ট অর পোর্শনকে আপনি সার্ভ করতে চান আপনার প্রোডাক্ট ও সার্ভিসের মাধ্যমে, তাকেই বলা হচ্ছে টার্গেট মার্কেট। এখন আপনার ইন্ডাস্ট্রি এবং টার্গেট মার্কেট কতটুকু অ্যাট্রাকটিভ, কতটুকু অ্যাপেল ক্রিয়েট করতে পারে, কতটুকু ডিজায়ারেবল, এটা আপনাকে অ্যানালাইজ করতে হবে বিফোর লঞ্চিং আ প্রোডাক্ট অর সার্ভিস। আমি যদি একটা এক্সাম্পল দিই, আপনি সাপোজ স্মার্টফোন লঞ্চ করতে চান। এখন স্মার্টফোন সার্ভ করছে স্মার্টফোন ইন্ডাস্ট্রির আন্ডারে এবং এটা টার্গেট মার্কেট সাপোজ ইয়াং জেনারেশনস অর ইউথস, যারা হচ্ছে টেকনোলজিক্যালি খুবই সাউন্ড নলেজ থাকে যাদের। এখন আপনাকে জাজ করতে হবে আপনার যে স্মার্টফোন ইন্ডাস্ট্রিটা আছে বা স্মার্টফোনে যে টার্গেট মার্কেট যাদেরকে আপনি টার্গেট করছেন এরা কতটুকু ফিজিবল বা কতটুকু এরা অ্যাট্রাকটিভ। ফর এক্সাম্পল, অ্যাট প্রেজেন্ট টাইম স্মার্টফোন ইন্ডাস্ট্রি খুবই ডিজায়ারেবল, খুবই অ্যাট্রাকটিভ, সকলে স্মার্টফোন ইউজ করছে। সো আপনি যদি স্মার্টফোন লঞ্চ করতে চান, সো টার্গেট মার্কেট স্মার্টফোন লঞ্চ করতে চান, দেন ইট ইজ ভেরি অ্যাপিলিং অ্যান্ড অ্যাট্রাকটিভ এবং আপনার প্রফিট অর্জন করার সুযোগ অনেক বেশি। এবং আপনার টার্গেট মার্কেট কারা আছে, লাইক ইয়াং জেনারেশনস, ইউথস, জেনারেশন জি, এরা প্রচণ্ড স্মার্টফোন অ্যাডিক্টেড এবং স্মার্টফোনের উপর এরা ডিপেন্ডেন্ট। সো এক্ষেত্রেও আমরা বলতে পারি যে এটাও একটি অ্যাট্রাকটিভ আর প্রফিটেবল অপশন হবে আপনার জন্য। এটা কি বুঝতে পেরেছেন আপনারা? আপনারা বুঝতে পেরেছেন টপিকটা? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, অডিয়েবল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন, এখানেও দুটো কম্পোনেন্ট আছে। ইন্ডাস্ট্রি আর মার্কেট টার্গেট মার্কেট ফিজিবিলিটি অ্যানালাইসিসের ক্ষেত্রেও দুটো কম্পোনেন্ট আপনাকে ফলো করতে হবে। ফার্স্ট ওয়ান ইজ দ্য ইন্ডাস্ট্রি অ্যাট্রাকটিভনেস, সেকেন্ড ওয়ান ইজ দ্য টার্গেট মার্কেট অ্যাট্রাকটিভনেস। সো ইন্ডাস্ট্রি সম্পর্কে আমরা অলরেডি জেনেছি, আ গ্রুপ অফ ফার্মস অফারিং দ্য সিমিলার টাইপ অফ প্রোডাক্ট or সার্ভিস।
আর টার্গেট মার্কেট বলতে আমরা বলেছি আর লিমিটেড পোর্শন অফ দ্য ইন্ডাস্ট্রি ইট প্ল্যানস টু গো আফটার। সো ইন্ডাস্ট্রি অ্যাট্রাকটিভনেস আমরা ইউজুয়ালি জাজ করব কিছু ক্যারেক্টারিস্টিক্সের উপরে। এই ক্যারেক্টারিস্টিক্সগুলো যদি আপনি যে ইন্ডাস্ট্রিটাকে সার্ভ করবেন সেই ইন্ডাস্ট্রির যদি ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকে তাহলে আমরা বলতে পারবো দ্য ইন্ডাস্ট্রি হ্যাজ অ্যাট্রাকটিভনেস। দেখেন ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা দেখে আসি। আর ইয়াং রেদার দ্যান ওল্ড, আপনি যে ইন্ডাস্ট্রিটা সার্ভ করবেন সেটা কি ইয়াং ইন্ডাস্ট্রি নাকি অনেক ওল্ড ইন্ডাস্ট্রি? ফর এক্সাম্পল আমি স্মার্টফোন ইন্ডাস্ট্রির কথা বলেছি, এটা রিলেটিভলি একটা ইয়াং ইন্ডাস্ট্রি, সো আমরা বলতে পারি যে এটা একটা অ্যাট্রাকটিভ ইন্ডাস্ট্রি। দ্য সেকেন্ড ওয়ান ইজ আর আর্লি রেদার দ্যান লেট ইন দেয়ার লাইফ সাইকেল। ইন্ডাস্ট্রি লাইফ সাইকেল নামে একটি কনসেপ্ট আছে যেটা আপনারা ইন ফিউচারে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট কোর্সে পড়বেন। সেটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি শুরু হয় এক দ্য বিগিনিং স্টেজে, এটাকে বলা হয় এমব্রায়োনিক ইন্ডাস্ট্রি। এমব্রায়োনিক ইন্ডাস্ট্রি থেকে এটা মুভ করে গ্রোথ ইন্ডাস্ট্রিতে, গ্রোথ থেকে এটা মুভ করে ম্যাচিওর ইন্ডাস্ট্রিতে অ্যান্ড ফাইনালি ডেক্লাইন ইন্ডাস্ট্রি। সো আপনার যে ইন্ডাস্ট্রিটা আপনি সার্ভ করবেন সেই ইন্ডাস্ট্রিটা যদি আর্লিয়ার স্টেজে থাকে, দ্যাট মিনস এমব্রায়োনিক অথবা গ্রোথ স্টেজে থাকে, তাহলে আপনি বলতে পারবেন ইন্ডাস্ট্রিটা অ্যাট্রাকটিভ। আর এটা যদি ডেক্লাইনিং স্টেজে থাকে তাহলে এটা অ্যাট্রাকটিভ না। থার্ড ওয়ান ইজ দ্য আর ফ্র্যাগমেন্টেড রাদার দ্যান কনসেন্ট্রেটেড। ফ্র্যাগমেন্টেড ইন্ডাস্ট্রি বলতে বোঝানো হয় যে ইন্ডাস্ট্রিতে অনেকগুলো কোম্পানি সার্ভ করে যারা ছোট ছোট কোম্পানি, সেখানে কোনো বড় ধরনের মনোপলি ইন্ডাস্ট্রি নাই, মনোপলি বিজনেস নাই। দ্যাট মিনস একটি ইন্ডাস্ট্রিতে যদি অনেকগুলো ছোট ছোট কোম্পানি সার্ভ করে যারা অতটা পাওয়ারফুল না, তাহলে আপনি বলতে পারবেন এটা ফ্র্যাগমেন্টেড ইন্ডাস্ট্রি। অন দ্য আদার হ্যান্ড কনসেন্ট্রেটেড ইন্ডাস্ট্রি বলতে বোঝানো হয় যে ইন্ডাস্ট্রিতে অনেক বড় বড় পাওয়ারফুল কোম্পানিজগুলো সার্ভ করে, যেটা আমি এক্সাম্পল দিয়ে বলতে পারি টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি। এখানে হাতে গোনা মাত্র 4টা থেকে 5টা কোম্পানি সার্ভ করে এবং দে আর রিয়েলি পাওয়ারফুল। এখন নতুন কোনো কোম্পানি যদি এই টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করতে চায়, ইট উড বি রিয়েলি হার্ড ফর দেম টু মেক আ প্রফিট। প্রফিট অর্জনের জন্য এটা খুবই কঠিন হয়ে যাবে। সো আপনার ইন্ডাস্ট্রি যদি ফ্র্যাগমেন্টেড হয় তাহলে এটা অ্যাট্রাকটিভ, যদি এটা কনসেন্ট্রেটেড হয় অর কনসোলিডেটেড হয় দেন এটা অতটা অ্যাট্রাকটিভ না। দ্য ফোর্থ ক্রাইটেরিয়া ইজ আর গ্রোয়িং রাদার দ্যান শ্রিঙ্কিং। আপনার ইন্ডাস্ট্রি গ্রোয়িং ইন্ডাস্ট্রি হতে হবে। আপনার ইন্ডাস্ট্রি যেটা আপনি প্রোডাক্ট বা সার্ভিস লঞ্চ করবেন সেটা যদি শ্রিঙ্কিং হয়, দ্যাট মিনস সংকুচিত হওয়ার পথে বা সংকুচিত হচ্ছে, তাহলে সেই ইন্ডাস্ট্রিটা অ্যাট্রাকটিভ হবে না। আর যেটা যদি গ্রোয়িং হয়, এটা যদি গ্রো করে ইন ফিউচার, এটা যদি পোটেনশিয়ালিটি থাকে, দেন উই ক্যান সে ইট ইজ অ্যান অ্যাট্রাকটিভ ইন্ডাস্ট্রি। দেন সেল প্রোডাক্টস অর সার্ভিসেস দ্যাট কাস্টমার মাস্ট হ্যাভ রাদার দ্যান ওয়ান্ট টু হ্যাভ। আপনি এমন প্রোডাক্ট ও সার্ভিস লঞ্চ করবেন যেটা কাস্টমারদের জন্য অবশ্যকীয় ওর এসেনশিয়াল। ফর এক্সাম্পল আপনি যদি রাইস ইন্ডাস্ট্রি সার্ভ করেন, আই মিন চালের ইন্ডাস্ট্রিতে সার্ভ করেন, রাইস তো বাঙালিদের জন্য একটি এসেনশিয়াল খাবার, এটা তো আর কোনোভাবেই আপনি অল্টারনেটিভ কোনো অপশন দিতে পারছেন না, মানুষজন ভাতের উপর নির্ভরশীল। সো আপনি যদি এমন একটা ইন্ডাস্ট্রিতে সার্ভ করেন যেখানে প্রোডাক্ট বা সার্ভিসটা কাস্টমারদের জন্য মাস্ট হ্যাভ অর এসেনশিয়াল রেদার দ্যান অপশন টু হ্যাভ। ফর এক্সাম্পল আপনি যদি একটা সুশি রেস্টুরেন্ট বা সুশি অর গিমবাপের একটি রেস্টুরেন্ট আপনি চালু করেন, সুশি বাংলাদেশে কয়জন খায়? খুব কম সংখ্যক মানুষ। সো সুশি কিন্তু অতটা চলবে না, অতটা প্রফিটেবল হওয়ার সম্ভাবনা কম, রেদার দেন এমন একটি ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রিটা প্রোডাক্ট অর সার্ভিস মানুষের অবশ্যই কিনতে হবে। লাইক আমি বললাম রাইস অর ট্রান্সপোর্টেশন or smartphone or telecommunication, these are must have for the customers. Now are not crowded, that means ওই ইন্ডাস্ট্রিটা অনেক বেশি কোম্পানি সার্ভ করছে না। আপনার ইন্ডাস্ট্রিটা এমনও হতে হবে না যে ইন্ডাস্ট্রিটা একদমই বড় বড় কোম্পানি দ্বারা ডমিনেটেড, এমন ইন্ডাস্ট্রি সার্ভ করা ঠিক না। আবার এমন ইন্ডাস্ট্রিতেও আপনার সার্ভ করা ঠিক হবে না যে ইন্ডাস্ট্রিতে অনেক বেশি কম্পিটিটরস, অনেক বেশি ক্রাউডেড। সো অনেক বেশি যদি কম্পিটিটরস থাকে তাহলে এটা ইন্ডাস্ট্রিটা অতটা অ্যাট্রাকটিভ না, যদি কম্পিটিটর না থাকে তাহলে বলতে পারবেন অ্যাট্রাকটিভ। দেন হ্যাভ হায়ার রাদার দ্যান লো অপারেটিং মার্জিনস। অপারেটিং মার্জিনস বলতে প্রফিট রেশিওকে বোঝানো হয়। যদি প্রফিটেবিলিটি হাই থাকে দেন এটা অ্যাট্রাকটিভ, যদি প্রফিটেবিলিটি লো থাকে তাহলে এটা অ্যাট্রাকটিভ না। অ্যান্ড আর নট হাইলি ডিপেন্ডেন্ট অন দ্য হিস্টোরিক্যালি লো প্রাইস অফ আ কি র ম্যাটেরিয়াল লাইক গ্যাসোলিন অর ফ্লাওয়ার টু রিমেন প্রফিটেবল। আপনার ইন্ডাস্ট্রিতে প্রফিট করার জন্য কখনোই র ম্যাটেরিয়ালের লো প্রাইসের উপর ডিপেন্ড করতে যেন আপনার না হয়, এমন ইন্ডাস্ট্রি আপনি সার্ভ করবেন না। ফর এক্সাম্পল আপনি যদি একটা বেকারি দেন, বেকারিতে সাধারণত র ম্যাটেরিয়াল হচ্ছে ফ্লাওয়ার,
যদি ফ্লাওয়ারের দাম বেড়ে যায়, অটোমেটিক্যালি আপনার প্রোডাক্টের দাম বেড়ে যাবে, তখন আপনার জন্য প্রফিট করা এটা কঠিন হয়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি একটা লাক্সারি ব্র্যান্ড, আই মিন লাক্সারি পার্স ব্র্যান্ড, ফিমেলরা যেই হ্যান্ডব্যাগ অর পার্স ইউজ করে, সেটার একটি লাক্সারি ব্র্যান্ড আপনি লঞ্চ করেন, যেখানে র ম্যাটেরিয়াল হচ্ছে চামড়া অর লেদারের সাপোজ আপনার একটি ব্যাগ প্রডিউস করতে সর্বোচ্চ 1,000 টাকা খরচ হচ্ছে লেদারে। সো লেদারের, আর আপনি সেটা সেল করছেন হয়তো বা 20,000 টাকায়। সো আপনার লেদারের প্রাইস বাড়া বা কমার সাথে আপনার প্রফিট অর্জনের খুব একটা সম্পর্ক নেই। সো এখানে এটাই বলা হয়েছে, আপনি এমন প্রোডাক্ট বা সার্ভিস লঞ্চ করবেন যেটা র ম্যাটেরিয়ালের প্রাইসের উপর খুব একটা ডিপেন্ডেন্ট হবে না। র ম্যাটেরিয়ালের প্রাইস কম থাকলে বেশি প্রফিট হবে, র ম্যাটেরিয়ালের প্রাইস বেশি হলে কম প্রফিট হবে, এই টাইপের কোনো রিলেশন থাকবে না। রাদার দেন আপনার র ম্যাটেরিয়ালের প্রাইস যেন কোনোভাবেই আপনার প্রোডাক্টের প্রফিটেবিলিটির উপর খুব একটা প্রভাব বিস্তার করতে না পারে। এটা টপিকটা বুঝতে পেরেছেন? আপনারা কি শুনছেন ক্লাসে? স্যার। আচ্ছা, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। নাও সেকেন্ড ওয়ান ইজ টার্গেট মার্কেট অ্যাট্রাকটিভনেস। আপনার যে টার্গেট মার্কেটটা থাকবে, এটা এতটাও লার্জ হবে না যেটা আপনার বড় বড় কম্পিটিটরদের অ্যাট্রাক্ট করে, বা এটা এতটাও ছোট হবে না যেটা আপনার এনাফ প্রফিট জেনারেট করতে না পারে। হুইচ মিনস, আপনার টার্গেট মার্কেট যদি খুব বড় হয়ে থাকে, তাহলে এটা বড় বড় কম্পিটিটরদেরকে অ্যাট্রাক্ট করবে, তখন আপনার প্রফিট করা কঠিন হয়ে যাবে। আবার আপনার টার্গেট মার্কেট যদি খুবই ছোট হয়, তাহলে সেটা আপনার জন্যই প্রফিটেবল হবে না। মূলত এটাই এখানে বলা হয়েছে, ইফ ইউর টার্গেট মার্কেট ইজ লার্জ এনাফ ফর দ্য প্রপোজড বিজনেস, দেন ইউ ক্যান সে ইউর টার্গেট মার্কেট ইজ অ্যাট্রাকটিভ। আবার ইট শুড নট বি স্মল এনাফ, আবার it should be smart, it should be small enough to avoid attracting large competitors। মানে আপনার টার্গেট মার্কেট এতটাও বড় হবে না, বা এটা যেন ছোট হয় যেন বড় বড় কম্পিটিটরদের এটা অ্যাট্রাক্ট না করে। এটাকে বুঝতে পেরেছেন আপনারা? নাকি আবার বলবো? আচ্ছা, the challenge in identifying an attractive target market is to find a market that's large enough for the proposed business। আপনার টার্গেট মার্কেট যেন একটা মানে মোটামুটি লার্জ হয়, বা একদমই যেন ছোট না হয় যে আপনি যেন বিজনেস কন্ডাক্ট করতে না পারেন। আমি যদি আবার বলি, আপনার টার্গেট মার্কেট শুড বি লার্জ এনাফ, মানে এটা এতটাই বড় হতে হবে যেন আপনার বিজনেসটা সঠিকভাবে আপনি রান করতে পারেন, আপনার কাস্টমার সংখ্যা যেন অ্যাপ্রোপ্রিয়েট থাকে টু মেক আ প্রফিট। আবার আপনাকে এটাও খেয়াল রাখতে হবে আপনার টার্গেট মার্কেট যেন এতটাই বড় না হয়ে যায় যে বড় বড় কম্পিটিটরদের অ্যাট্রাক্ট করে। ফর এক্সাম্পল, বাংলাদেশে বড় বড় যদি আমি গ্রুপ অফ বিজনেসের কথা বলি, লাইক মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ অর বসুন্ধরা গ্রুপ অর আকিজ গ্রুপ, দে আর দ্য লার্জ প্লেয়ার্স ইন বাংলাদেশ মার্কেট। সো আপনি এমন একটি প্রোডাক্ট or সার্ভিস লঞ্চ করলেন যেটা টার্গেট মার্কেট অনেক বড়, তাহলে কি হবে, এই বড় বড় কম্পিটিটর মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ অর বসুন্ধরা অর আকিজ, এরা কি করবে, আপনার সাথে কম্পিট করা শুরু করবে। তখন কিন্তু আপনি অ্যাজ আ নিউ এন্টারপ্রেনিউর অর নতুন বিজনেস ভেঞ্চার হিসেবে আপনি কিন্তু তাদের সাথে কম্পিট করতে পারবেন না। এখানে সেটাই বলা হয়েছে, ইয়েট স্মল এনাফ টু অ্যাভয়েড অ্যাট্রাক্টিং লার্জ কম্পিটিটরস। এবার বুঝতে পেরেছেন? আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। Yes, sir. আচ্ছা, নাও দ্য থার্ড পিলার, হুইচ ইজ অর্গানাইজেশনাল ফিজিবিলিটি অ্যানালাইসিস। এটা যদি আমি খুব সহজেই বলি, আপনার অর্গানাইজেশন বলতে আমরা বোঝাই আ গ্রুপ অফ পিপল হ্যাভিং কমপ্লিমেন্টারি স্কিলস হু ওয়ার্কস টুগেদার টু অ্যাচিভ আ কমন গোল। অর্গানাইজেশন বলতে আমরা কিন্তু গ্রুপ অফ এমপ্লয়িজদের বোঝাই, নট দ্য ইনফ্রাস্ট্রাকচার। সো আপনার গ্রুপ অফ এমপ্লয়িজ অর আপনার ম্যানেজমেন্টের কতটুকু ক্যাপাবিলিটিস অর এক্সপার্টিস আছে, বা তাদের আদৌ কি কম্পিটেন্স আছে কিনা। কম্পিটেন্স বলতে বোঝানো হয় তাদের নলেজ, স্কিল, অ্যাবিলিটিস অ্যান্ড আদার অ্যাট্রিবিউটস, অর তাদের কতটুকু রিসোর্স আছে টু সাকসেসফুলি লঞ্চ আ বিজনেস। আপনি যে আইডিয়াটা জেনারেট করেছেন, সে আইডিয়াটা লঞ্চ করার জন্য আপনার ম্যানেজমেন্টের এক্সপার্টিস আছে কিনা, আপনার অর্গানাইজেশনাল কম্পিটেন্স আছে কিনা, অর আপনার রিসোর্সেস আছে কিনা, হুইচ ইজ নট ফিনান্সিয়াল রিসোর্সেস টু সাকসেসফুলি লঞ্চ আ বিজনেস। এটাকেই বলা হয়েছে অর্গানাইজেশনাল ফিজিবিলিটি অ্যানালাইসিস, যার মাধ্যমে আপনি জাজ করবেন whether the management has the expertise, organization has the competence, or you have the
সাফিসিয়েন্ট নন ফিনান্সিয়াল রিসোর্সেস টু সাকসেসফুলি লঞ্চ আ বিজনেস। দেখেন, এটা দুটো কম্পোনেন্ট আছে, ম্যানেজমেন্ট প্রোয়েস অ্যান্ড রিসোর্স সাফিসিয়েন্সি। ম্যানেজমেন্ট প্রোয়েস বলতে বোঝানো হচ্ছে দ্য প্যাশন অর এক্সপার্টিস টু লঞ্চ আ ভেঞ্চার। প্রোয়েস শব্দটির অর্থ হচ্ছে প্রতাপ অর ক্ষমতা। আপনার বা আপনার যে টিম থাকবে সেই টিমের কতটুকু প্রতাপ অর ক্ষমতা আছে আপনার বিজনেসটাকে সাকসেসফুলি লঞ্চ করার জন্য, এটাকেই বলা হয় ম্যানেজমেন্ট প্রোয়েস। ম্যানেজমেন্ট প্রোয়েসের আবার দুটো ফ্যাক্টর আছে, এক হচ্ছে প্যাশন, দুই নাম্বার হচ্ছে এক্সপার্টিস টু লঞ্চ আ ভেঞ্চার। সো আপনার কতটুকু প্যাশন বা আপনার কতটুকু আবেগ কাজ করে ওই বিজনেসটাকে লঞ্চ করার জন্য, এবং দ্বিতীয়ত বলা হয়েছে আপনার এক্সপার্টিস আছে কিনা, দ্য এক্সটেন্ট টু উইচ সোল এন্টারপ্রেনিউর or the founding team understands the market in which the firm will participate. আপনার সেই মার্কেটের উপর এক্সপার্টিস আছে কিনা বা মার্কেট সম্পর্কে অ্যাডিকুয়েট নলেজ আছে কিনা, এটাও আপনার ম্যানেজমেন্ট প্রোয়েস আছে কি নাই সেটাকে ডিটারমাইন করবে। সো ম্যানেজমেন্ট প্রোয়েসটা কি? ম্যানেজমেন্ট প্রোয়েস হচ্ছে whether you have the passion or expertise to launch the venture, whether you have the ability to successfully launch the business or the entrepreneurial venture. এটা আপনি কিসের মাধ্যমে জাজ করবেন? দুটো ফ্যাক্টরের মাধ্যমে, আপনার প্যাশনের মাধ্যমে, whether you have that passion to launch the business, and সেকেন্ড হচ্ছে whether you have that knowledge or expertise on your market, যাদেরকে আপনি সার্ভ করবেন। Now the second one is resource sufficiency. এটা খুবই সহজ, যে আপনার অ্যাডিকুয়েট রিসোর্স আছে কিনা ওই বিজনেসটাকে লঞ্চ করার জন্য। আমরা রিসোর্স বলতে মূলত চার প্রকারের রিসোর্সকে বুঝি। নাম্বার ওয়ান ইজ হিউম্যান রিসোর্স, নাম্বার টু ইজ ফিনান্সিয়াল রিসোর্স, নাম্বার থ্রি ইজ ইনফরমেশন রিসোর্স, অ্যান্ড নাম্বার ফোর ইজ ফিজিক্যাল রিসোর্সেস, which includes the buildings, land, your machineries or equipment. সো আপনার কাছে এই অ্যাডিকুয়েট রিসোর্সগুলো আছে কিনা আপনার বিজনেসকে সাকসেসফুলি লঞ্চ করার জন্য, এটাই আপনি জাজ করবেন রিসোর্স সাফিসিয়েন্সির মাধ্যমে। সো রিসোর্স সাফিসিয়েন্সি আছে কি নাই এটা আপনি জাজ করবেন এই ক্যারেক্টারিস্টিক্সগুলোর মাধ্যমে। নাম্বার ওয়ান ইজ অ্যাভেলেবিলিটি অফ দ্য অ্যাফোর্ডেবল অফিস অর ল্যাব স্পেস। আপনার অফিস অর ল্যাব স্পেস আছে কিনা এটার উপর ডিপেন্ড করবে আপনার রিসোর্স এফিসিয়েন্সি। নাম্বার টু ইজ লাইকলিহুড অফ লোকাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট সাপোর্ট অফ দ্য বিজনেস। আপনি লোকাল অ্যান্ড স্টেট গভর্নমেন্টের সাপোর্ট পাচ্ছেন কিনা। সাপোর্ট বলতে বোঝানো হচ্ছে যে আপনার বিজনেসটা অ্যাপ্লিকেবল লস অ্যান্ড রেগুলেশনসকে ফুলফিল করছে কিনা, আপনি লাইসেন্স সহ অন্যান্য যে সকল রেগুলেটরি পারমিশনসগুলো আছে সেগুলো পাচ্ছেন কিনা। থার্ড ওয়ান ইজ কোয়ালিটি অফ দ্য লেবার পুল অ্যাভেলেবল। আপনি যে এমপ্লয়িজদের হায়ার করবেন বা যে লেবারদের দিয়ে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা আপনি চালাবেন তাদের অ্যাভেলেবিলিটি আছে কিনা, তাদের কোয়ালিটি আছে কিনা, এটাও আপনি জাজ করবেন রিসোর্স সাফিসিয়েন্সির মাধ্যমে। প্রক্সিমিটি টু কি সাপ্লায়ার্স অ্যান্ড কাস্টমার্স। আপনার সাপ্লায়ার্স অ্যান্ড কাস্টমার্সদের সাথে আপনার প্রক্সিমিটি ও রিলেশনশিপ আছে কিনা। উইলিংনেস অফ দ্য হাই কোয়ালিটি এমপ্লয়িজ টু জয়েন দ্য ফার্ম। খুবই ট্যালেন্টেড আর হাই কোয়ালিটি এমপ্লয়িজরা আপনার ফার্ম জয়েন করতে ইচ্ছুক কিনা, তারা উইলিং কিনা টু কন্ট্রিবিউট টু ইউর বিজনেস। লাইকলিহুড অফ এস্টাবলিশিং ফেভারেবল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। আপনার যে স্ট্র্যাটেজিক পার্টনার্স লাইক আদার বিজনেস ভেঞ্চার্স ওর আপনার সাপ্লায়ার্সদের সাথে আপনি কতটুকু ফেভারেবলি রিলেশনশিপ এস্টাবলিশ করতে পারছেন কি পারছেন না, এটাও রিসোর্স সাফিসিয়েন্সির একটি ইন্ডিকেটর। প্রক্সিমিটি টু সিমিলার ফার্মস টু পারসিউ অফ শেয়ারিং নলেজ। আপনি যে বিজনেসটা রান করবেন সেই বিজনেসের অবশ্যই কিছু সিমিলার অর্গানাইজেশন আর ফার্মস আছে, তারা কি তাদের নলেজটা আপনার সাথে শেয়ার করবে কি করবে না, এটাও আপনার রিসোর্সের সাফিসিয়েন্সির ইন্ডিকেটর। পসিবিলিটি অফ অবটেইনিং ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রোটেকশন ইন কি এরিয়াস। ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে বোঝানো হয় প্যাটেন্টস, ট্রেড সিক্রেটস, তারপরে লাইসেন্স, তারপর কপিরাইট, দিস থিংস আর কল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি। সো আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টিগুলো আপনি প্রোটেক্ট করতে পারবেন কিনা বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি যে রাইটগুলো সেগুলো আপনি অবটেইন করতে পারবেন কিনা, এটাও একটি রিসোর্সের অংশ। ফর এক্সাম্পল যদি আমি বলি কেএফসি, তারপর ডমিনোস, বার্গার কিং, তারপর পিৎজা হাট, এদের কিছু স্পেসিফিক ফর্মুলা ও সিক্রেট আছে যেগুলোর মাধ্যমে তারা তাদের প্রোডাক্ট প্রডিউস করে থাকে। সো এই সিক্রেটগুলো তারা আদৌ প্রোটেক্ট করতে পারছে কিনা থ্রু ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, এটা কিন্তু তার রিসোর্স সাফিসিয়েন্সির একটা ইন্ডিকেটর।
যদি তারা সেটাকে প্রোটেক্ট করতে পারে, লাইক অন্যরা কপি করতে পারছে না খুব সহজেই, তাহলে বলা যাবে দে হ্যাভ রিসোর্স সাফিসিয়েন্সি। আবার তাদের যদি সিক্রেটগুলো খুব সহজে অন্যরা কপি করে ফেলতে পারে, তাহলে তারা কিন্তু রিসোর্স সাফিসিয়েন্সি তাদের থাকছে না। নাও দিস ইজ দ্য ফাইনাল পিলার, উইচ ইজ ফিনান্সিয়াল ফিজিবিলিটি অ্যানালাইসিস। আমরা এতক্ষণ কিন্তু যে রিসোর্স সম্পর্কে বলছিলাম, সেই রিসোর্সটা বলতে নন ফিনান্সিয়াল রিসোর্সকে বোঝানো হয়েছে। নাও আমরা ফিনান্সিয়াল ফিজিবিলিটি অ্যানালাইসিস করব, ওয়েদার দ্য ফিনান্সিয়াল অ্যাসেসমেন্ট ইজ সাফিসিয়েন্ট অর নট। এখানে ফিনান্সিয়াল ফিজিবিলিটি বলতে বোঝানো হয়েছে আপনার ফিনান্সিয়াল রিসোর্স আদৌ আছে কিনা আপনার যে বিজনেস ভেঞ্চারটা ওর আইডিয়াটা সেটা ইফেক্টিভলি লঞ্চ করার ক্ষেত্রে। সো এটার তিনটা কম্পোনেন্ট আছে। ফার্স্ট ওয়ান ইজ দ্য টোটাল স্টার্ট আপ ক্যাশ নিডেড। Second one is financial performance of similar businesses. Third one is overall financial attractiveness of the proposed venture. So total startup cash needed বলতে বোঝানো হচ্ছে আপনার বিজনেস আইডিয়া থেকে বিজনেস লঞ্চ করে আপনার ফার্স্ট প্রোডাক্টটা সেল করা অবধি আপনার যত ফিনান্সিয়াল রিসোর্স প্রয়োজন সেটা আপনার কাছে আছে কিনা, এটাই আপনি জাজ করবেন থ্রু স্টার্টআপ ক্যাশ নিডেডের মাধ্যমে। আমি যদি আবার বলি, আপনার বিজনেস আইডিয়া থেকে আপনার বিজনেস লঞ্চ করে ফার্স্ট প্রোডাক্ট ও সার্ভিস সেল করা অবধি আপনার যত খরচ হবে, এই খরচটা সামাল দেওয়ার মতো আপনার ফিনান্সিয়াল রিসোর্স আদৌ আছে কিনা, সেই ক্যাশটা আদৌ আছে কিনা, এটাই আপনি জাজ করবেন ফিনান্সিয়াল স্টার্টআপ ক্যাশ নিডেড এর মাধ্যমে। এটা কি করবেন? এর জন্য আপনাকে একটা বাজেট করতে হবে, যে বাজেটে আপনি আপনার ক্যাপিটাল পারচেস এবং অপারেটিং এক্সপেন্সগুলোকে আপনি এনলিস্ট করবেন, সো দ্যাট আনটিল আপনার ফার্স্ট ডলার জেনারেট হওয়া আগ অবধি। আমি যদি আবার বলি, আপনার প্রোডাক্ট ও সার্ভিস আইডিয়া থেকে আপনার ফার্স্ট ইউনিট সেল হওয়া আগ অবধি আপনার যত ধরনের খরচ হবে সেটা আপনি একটা বাজেট করবেন। সে বাজেটে আপনার ক্যাপিটাল পারচেস এবং অপারেটিং এক্সপেন্সগুলো থাকবে, এবং আপনি একটি বাজেট করবেন যেখানে আপনার ফার্স্ট রেভিনিউ জেনারেট হওয়ার আগ অবধি। দ্যাট মিনস আপনার ফার্স্ট প্রোডাক্ট ও সার্ভিস সেল হওয়ার পরেই তো আপনার প্রথম রেভিনিউটা জেনারেট হবে, রাইট? সো এই প্রথম রেভিনিউটা জেনারেট হওয়ার আগ অবধি আপনার যত ধরনের খরচ হবে সেই খরচটা আপনার সামাল দেওয়ার মতো যথেষ্ট ক্যাশ আছে কিনা, সেটাকে বলা হচ্ছে টোটাল স্টার্টআপ ক্যাশ নিডেড। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, কেউ না বুঝলে বলবেন। দেন হচ্ছে ফিনান্সিয়াল পারফরমেন্স অফ সিমিলার বিজনেসেস। আপনি যে বিজনেসটা করবেন এটা নিশ্চয়ই আরও সিমিলার বিজনেস আছে। ফর এক্সাম্পল, আপনি যদি একটি বার্গার শপ ওপেন করতে চান, অলরেডি সেখানে বার্গার কিং, তারপরে আপনার আরও অনেক অনেক বার্গার শপ আছে ঢাকাতে, সেগুলো আপনার হচ্ছে সিমিলার বিজনেস করছে। বা আপনি যদি পিৎজা শপ বা চিকেন ফ্রাইয়ের জন্য আপনি একটি শপ লঞ্চ করতে চান, সেখানে অলরেডি বিএফসি আছে, কেএফসি আছে, আদার বিজনেস ভেঞ্চার্সগুলো আছে। সো আপনাকে আপনার যেই সিমিলার বিজনেসগুলো আছে আপনার আপনার প্রোডাক্টের, সেই সিমিলার বিজনেসগুলো ফিনান্সিয়াল পারফরমেন্স কেমন সেটাও আপনাকে জাজ করতে হবে। এখন আপনি কিভাবে জানবেন যে তাদের ফিনান্সিয়াল পারফরমেন্স কেমন? এটা জানার জন্য আপনার দুটো পন্থা আছে, দুটো ওয়ে আছে। নাম্বার ওয়ান ইজ আপনি তাদের রিপোর্টসগুলো, বিজনেস যে রিপোর্টগুলো ইউজুয়ালি বিজনেসগুলো রিলিজ করে থাকে অর পাবলিশ করে থাকে, সেই রিপোর্টগুলোকে আপনি অ্যানালাইজ করতে পারেন। এছাড়া আপনি নিজেই অবজার্ভ করতে পারেন থ্রু অবজারভেশনাল রিসার্চ যে আপনার সিমিলার বিজনেসগুলো কেমন চলছে। ফর এক্সাম্পল, আপনি যদি একটি বার্গার শপ চালু করতে চান, তাহলে অন্যান্য যে সকল রেস্টুরেন্টসগুলো বার্গার এখন সার্ভ করছে তাদের কেমন প্রফিট হচ্ছে সেটা আপনি তাদের ফিনান্সিয়াল রিপোর্টের মাধ্যমে জানতে পারবেন। এছাড়া আপনি যদি অবজার্ভ করেন যে তাদের কাস্টমার্স কেমন আসছে, কাস্টমারদের পারচেজিং হ্যাবিট কেমন, কতটুকু টাইম তারা স্পেন্ড করছে, আপনি কিন্তু একটা আইডিয়া পাবেন যে আপনার প্রোডাক্টের যে সিমিলার বিজনেসগুলো আছে সেগুলোর ফিনান্সিয়াল পারফরমেন্স কেমন। দ্য থার্ড ওয়ান ইজ দ্য ওভারঅল ফিনান্সিয়াল অ্যাট্রাকটিভনেস অফ দ্য প্রপোজড ভেঞ্চার। কতটুকু ফিনান্সিয়ালি অ্যাট্রাকটিভ আপনার প্রপোজড ভেঞ্চারটা, সেটা আপনি জাজ করতে পারবেন এই 5টি ক্রাইটেরিয়ার মাধ্যমে। নাম্বার ওয়ান ইজ, এটা প্রথম 5 থেকে 7 বছরে স্টেডি অ্যান্ড র্যাপিড গ্রোথ দিচ্ছে কিনা। দ্যাট মিনস আপনি যেই বিজনেসটা লঞ্চ করবেন সেটা আগামী 5 বা 7 বছরে কতটুকু
এটা পোটেনশিয়ালিটি কেমন, এটা কতটুকু গ্রো করতে পারে, বা এটা সেলস কতটুকু বাড়তে পারে, বা এটা কি স্টেডি কিনা, এটা কি মানে খুবই সাবলীলভাবে এটা কি গ্রোথটা হচ্ছে কিনা। যদি 5-7 বছর গ্রোথটা ঠিকঠাক থাকে তাহলে আপনি বলতে পারবেন যে এটা ফিনান্সিয়ালি অ্যাট্রাকটিভ। যদি এটা গ্রোথটা না হয় তাহলে অ্যাট্রাকটিভ না। এবং এটা আপনি কিভাবে জানবেন, এটা আপনাকে অ্যান্টিসিপেট করতে হবে। আপনার যেই জ্ঞান আছে, আপনার যে প্রজ্ঞা আছে, আপনার যে এক্সপেরিয়েন্স আছে, আপনার যে এক্সপার্টিস আছে, এর মাধ্যমে আপনাকে অ্যান্টিসিপেট করতে হবে ওয়েদার দিস বিজনেস উইল রান ফর দ্য নেক্সট 5 or 7 years or not. Then the second one is high percentage of recurring revenues, meaning that once a firm wins a client, the client will provide recurring sources of revenue. That means আপনি একটি প্রোডাক্টের কাছে আপনার প্রোডাক্ট একবার সেল করলেন, আপনাকে মেক শিওর করতে হবে আপনার সেই ক্লায়েন্ট ওর কাস্টমার যেন আপনার প্রোডাক্টটা রিপিটেডলি পারচেস করে, আপনার জন্য রিকারিং রেভিনিউ জেনারেট হয়। যদি রিকারিং রেভিনিউ জেনারেট করতে পারেন দেন আপনার প্রোডাক্টের ওর আপনার বিজনেস ভেঞ্চারে ফিনান্সিয়াল অ্যাট্রাকটিভনেস আছে, যদি না পারেন তাহলে অ্যাট্রাকটিভনেস নেই। থার্ড ওয়ান ইজ দ্য অ্যাবিলিটি টু ফোরকাস্ট ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস উইথ এ রিজনেবল ডিগ্রি অফ সার্টেনটি। যেটা আমি অলরেডি বললাম যে আপনি আপনার এক্সপার্টিস দিয়ে একটা স্পেসিফিক সার্টেনটির মাধ্যমে আপনি যদি ইনকাম এবং এক্সপেন্সের একটি ফোরকাস্ট করতে পারেন। ফোরকাস্ট মানে আগেই যদি অনুমান করতে পারেন যে আপনার এই ইনকাম জেনারেট হবে এবং এই খরচগুলো হবে উইথ রিজনেবল ডিগ্রি অফ সার্টেনটি, দেন ইউ ক্যান সে ইউর ভেঞ্চার হ্যাজ ফিনান্সিয়াল অ্যাট্রাকটিভনেস। The fourth one is internally generated funds to finance and sustain growth. আমরা সাধারণত যে প্রফিটগুলো করি এই প্রফিটটা আমরা রিইনভেস্টমেন্ট করতে পারি, রাইট? সো আপনার বিজনেস যদি আপনার প্রফিটের মাধ্যমে রিইনভেস্টমেন্ট পায় এবং এটা ইন ফিউচারে গ্রোথকে সাস্টেন করতে পারে, দেন ইউ ক্যান সে ইউর বিজনেস হ্যাজ ফিনান্সিয়াল অ্যাট্রাকটিভনেস। দ্যাট মিনস আপনি উইদাউট টেকিং এনি লোনস অর উইদাউট সেলিং এনি শেয়ার্স, আপনি যদি আপনার প্রফিটকেই রিইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার বিজনেসটাকে রান করতে পারেন এবং গ্রোথকে এনশিওর করতে পারেন, দেন ইউ ক্যান সে ইউর বিজনেস হ্যাজ ফিনান্সিয়াল অ্যাট্রাকটিভনেস। And the last one is availability of exit opportunity for investors to convert equity into cash. For example, আপনার এমন একটি বিজনেসে আপনি ইনভেস্ট করলেন যে বিজনেস থেকে আপনি কোনোভাবে বের হয়ে আসতে পারছেন না, লাইক বিজনেসটা যদি প্রফিটেবল নাও হয়, সে বিজনেসটাকে সেল করে আপনি যদি বের হয়ে আসতে না পারেন তাহলে সে বিজনেসটা ফিনান্সিয়ালি অ্যাট্রাকটিভ না। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি এমন ইন্ডাস্ট্রিতে ওর এমন বিজনেসে আপনি ইনভেস্ট করেন ওর এমন বিজনেস আপনি শুরু করেন যে বিজনেসটাতে খুব সহজেই আপনি বিজনেসটাকে ক্যাশে কনভার্ট করতে পারবেন সেল করার মাধ্যমে, তাহলে আপনি বলতে পারবেন আপনার বিজনেসের ফিনান্সিয়াল অ্যাট্রাকটিভনেস আছে। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন এই টপিকটা? আচ্ছা, যদি বুঝে থাকেন, দিস ইজ দ্য লাস্ট স্লাইড। এই ওভারঅল এতক্ষণ আমি যা পড়ালাম এটা নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে? কোনো টপিক বুঝতে পারেননি বা আবার ক্লারিফাই করার প্রয়োজন আছে, এমন কি কোনো টপিক আছে আপনাদের কাছে? স্যার আমাদের মিডের জন্য একটা যদি সাজেশন দিতেন খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, আমি আমি এটা বলছি। এই চ্যাপ্টারটা থেকে সরাসরি কোশ্চেন আসবে, এই যে 4 pillars অফ ফিজিবিলিটি অ্যানালাইসিস। হ্যাঁ, এই যে এতক্ষণ যা পড়ালাম না, এই পুরোটাই আপনাদের পরীক্ষা কোশ্চেন হিসেবে থাকতে পারে। সো এই টপিকটা ইম্পর্টেন্ট, এটা দিয়ে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আপনার এই চ্যাপ্টারটা পুরোটাই পড়বেন, আর ফাইনাল চ্যাপ্টারটা আমি চেষ্টা করব আরও কনসাইজ ওয়েতে যদি আপনাদের পড়তে সহজ হবে এইভাবে যদি আপনাদের পড়ানো যায়। এটা আমি আপনাদের সোমবারে দুপুর 1টাতে ক্লাস আছে, আমি সেই ক্লাসেই আপনাদেরকে ওই চ্যাপ্টারটা পড়িয়ে দেব। আর 1 আর 2 নাম্বার যে চ্যাপ্টারটা আমরা কভার করেছি ওই চ্যাপ্টারের টপিক খুবই কম। আপনারা যদি দেখেন হাতে গোনা কয়েকটা টপিক, লাইক হোয়াট ইজ এন্টারপ্রেনারশিপ, এন্টারপ্রেনার্সদের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকে, তারপরে হচ্ছে আপনি কিভাবে অ্যাসেস করবেন যে আপনার বিজনেসটা মানে আপনি যে আইডিয়াটা জেনারেট করেছেন এটা ঠিক কিনা, তারপরে আপনার আহ, আহ, কিভাবে আপনি বিজনেসের আইডিয়া জেনারেট করবেন, হোয়াট আর দ্য টেকনিক্স ফর জেনারেটিং নোভেল আইডিয়াস, তারপরে হচ্ছে আপনার অপরচুনিটিকে কিভাবে আপনি রেকগনাইজ করবেন, যে আপনারা পড়েছিলেন ডিফারেন্ট ট্রেন্ডস অ্যানালাইসিসের মাধ্যমে অবজার্ভিং দ্য ট্রেন্ডস,
তারপরে সলভিং আ প্রবলেম। সো টপিক হাতে গোনা কয়েকটা, বুঝছেন? এখন টপিক যদি আমি কমিয়ে দিই তাহলে দেখা যাবে পরীক্ষার টপিকই কভার হবে না। আপনাদের তো পরীক্ষায় হ্যাঁ, হ্যাঁ। কে কিছু বলবেন? হ্যাঁ স্যার, স্যার আমাদের ভর্তি কিন্তু পরীক্ষা 29 তারিখে পরীক্ষা হবে। হ্যাঁ, হ্যাঁ। অলরেডি দিয়ে দিয়েছে। জি, জি। আপনারা কি সাজেশন চাচ্ছেন, সেক্ষেত্রে রাইট? আমাদের হচ্ছে জি সময় স্যার, আমাদের অনুযায়ী একটু যদি আমাদের টপিক দিলে ভালো হতো স্যার। ইম্পর্টেন্ট গুলা শর্ট সাজেশন দিতেন তাহলে আমাদের জন্য খুবই আচ্ছা, ভালো আপনাদের হতো। আপনাদের আপনাদের সোমবারে ক্লাস আছে তো? সোমবারে আমি একদম ওভারঅল সিলেবাস সম্পর্কে একটা রিভিউ দিব যে কোন, কোন টপিকগুলো ইম্পোর্টেন্ট বেশি, বেশি আপনারা এমফাসিস করবেন। ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। এবং আমি এটা বলে দিই, আপনাদের এই চ্যাপ্টারে কিন্তু বাদ দেওয়ার মতো কিছু নাই। আমি যদি ডাইরেক্টলি বলি, এখানে কিন্তু মাত্র এই যে ৪ টা পিলার সম্পর্কে আমি আলোচনা করেছি। এই ৪ টা পিলারে কোনটাই কিন্তু বাদ দেওয়ার সুযোগ নাই। আমি বারবার করে বলছি, আপনারা একদম ইন ডেপথ এ না পড়তে পারলেও এট লিস্ট ৪ টা পিলার বলতে কি বোঝানো হচ্ছে বা ৪ টা পিলার অ্যাকচুয়ালি কি, এটা যদি শিখে যান আপনারা কিন্তু পরীক্ষা লিখতে পারবেন। কিন্তু কোনোভাবে যদি কোনো একটি পিলার আপনারা বাদ দেন, পরীক্ষা কিন্তু লেখা কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। বুঝতে পারছেন? ওকে স্যার, বুঝতে পারছি। আচ্ছা, স্যার আমাদের মিটিংটা শেষ হয়ে যাবে, টাইমার চলে আসছে। আচ্ছা, আচ্ছা। তাহলে আপনাদের কোনো কোশ্চেন না থাকলে আমি ক্লাসটা এখন শেষ করে দিই। স্যার এটার কি কোনো অ্যাটেন্ডেন্স নেবেন, যেহেতু আজকে আমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হ্যাঁ, হবে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই এটা অ্যাটেন্ডেন্স নিতে হবে। কাইন্ডলি যদি স্ক্রিনশট নেওয়া স্যার যায়। স্ক্রিনশট নিলে তো আপনি সবার হ্যাঁ, আইডি পাবেন না। আইডি পাওয়া যাবে না। তাহলে কিভাবে নেওয়া যায় বলেন তো? আমি বলবো যে সবাই একটু কমেন্ট বক্সে লিখুক, সবাই সবারটা। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, কমেন্ট বক্সে আপনারা শুধু আইডিটা লেখেন। হ্যাঁ, লাস্টের ডিজিটগুলো লিখলেও হবে। আর যাদের রিটেক আছে তারা একটু চেষ্টা করবেন পুরোটা দিতে। আর আরেকটা কথা, আপনাদের যদি কুইজের মার্ক নিয়ে কোনো ধরনের কনসার্ন থাকে আপনারা ক্লাসে সেটা আমাকে বলবেন। কারো যদি কোনো মানে স্যাটিসফ্যাকশন না থাকে, কোনো ধরনের ক্ষোভ থাকে বা আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা ক্লাসে সেটা বলবেন। আমি চেষ্টা করব সেটা রিজলভ করে দিতে। বুঝছেন? আর কোর্সটা যেহেতু আমি একদম মাঝ পর্যায়ে এসে পেয়েছি, আপনাদের খুব ডিটেইলড ওয়েতে যে খুব সুন্দরভাবে আলোচনা করে বোঝাবো সে সুযোগটাও নাই, বুঝছেন? আপনাদের মিডের পরে চেষ্টা করব খুব ভালোভাবে যেন পড়ানো যায়। 083 082 090 8116 8116 002 045 028 207 278 স্যার 082 টা একটু যদি মার্ক করতেন, ও হসপিটাল এবং আপনার ক্লাসে জয়েন ছিল ইমার্জেন্সি হ্যাঁ, কারণে। 082 আমি সবার আগেই দিয়েছি, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। আমি খুঁজে পাচ্ছি না আমি কোথায় লিখবো অ্যাটেন্ডেন্সটা। এটা আপনি কমেন্ট করলেই হচ্ছে, নিচে দেখেন না সেন্ড এ মেসেজ নামে অপশন আছে। স্যার 083 পেয়েছেন? হ্যাঁ, 083 দিয়েছি। টু ফোর ওয়ান 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 টু এইট থ্রি। ঠিক আছে। আচ্ছা